যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থিতদের দ্বারা নাজেহালের ঘটনা বড় কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন অপ্রীতিকর ঘটনা অতীতেও আওয়ামী লীগ ঘটিয়েছে উল্লেখ করে জানান, এমন সমস্যা তৈরি করা দলটির সংস্কৃতি। শুক্রবার যুক্তরাষ্ট্র সফর শেষে রাতে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র ফিরে পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 2026-এর নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বিশেষ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য জাতিসংঘে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মির্জা ফখরুল আরও জানান, জাতিসংঘের সাধারণ সভা সহ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সকল সভাই ফলপ্রসূ হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, তাদের সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে। অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। আপনার উপস্থিতিতে সেখানে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, ব্যাপার না, আমরা একটু খুব বড় মনে করি না। এটা বাংলাদেশে অতীতেও ঘটেছে এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার। প্রাথমিক পর্যায়ে 200 আসনে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। মনোনয়নে গুরুত্ব দেয়া হবে ত্যাগী, বলিষ্ঠ ও তৃণমূলের গ্রহণযোগ্যতাকে। যেসব এলাকায় একাধিক প্রার্থী নেই, এমন প্রার্থীদের শিগগিরই গ্রিন সিগন্যাল দেওয়ার কথা জানিয়েছে দলটির নীতি নির্ধারকরা। তবে প্রার্থী বাছাই আগের ধারা অব্যাহত থাকলে ভোটের লড়াইয়ে বিএনপির সাফল্যের সম্ভাবনা দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনীতির মাঠে তাই বইতে শুরু করেছে উত্তাপ। দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। চলতি মাসেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করতে চায় দলটি। চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে তফসিল ঘোষণার পর। অতীতের আন্দোলন সংগ্রাম আর দলে ত্যাগের ইতিহাস বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাইয়ের আভাস দলটির হাইকমান্ডের। আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। বাছাই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। দলের কোনো অপকর্মের সঙ্গে লিপ্ত না, তারপরে তারা মানুষের কাছে সমাদৃত, কম্পিটেন্ট, ইলেকশনে পাশ করে আসার মতো যোগ্য, তাদেরকে কাজ করতে বলা হয়েছে। এবারে আন্দোলনকে কেন্দ্র করে প্রত্যেকের ভূমিকাকে বিশ্লেষণ করে নবীন প্রবীণের সংমিশ্রণে আমাদের নমিনেশনটা দেওয়া হবে। যুগপৎ আন্দোলনে শরিকদের জন্য কিছু আসন রাখা হবে। প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত করা হবে 200 আসনের প্রার্থী। জনগণ কাকে চায় এবং সর্বশেষ যে প্রার্থী আমাদের পাশ করার সম্ভাবনা বেশি, যে প্রার্থী ত্যাগী, যে প্রার্থী গত 16 বছর আন্দোলন সংগ্রামের সক্রিয় ছিল, আমরা স্বাভাবিকভাবে ওই সকল প্রার্থীদেরকে আমরা নির্বাচিত করব। তৃণমূলের সিদ্ধান্তকে গুরুত্ব না দিলে ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এটা কি তৃণমূল থেকে আসে নাকি পার্লামেন্টারি বোর্ড থেকে দেয়? এটা বদলাতে হবে। এটা না বদলালে কারা সত্যি সত্যি পপুলার স্থানীয় পর্যায়ে, কারা বেশি গ্রহণযোগ্য, সেই জাতীয় ক্যান্ডিডেট উঠে আসে না। যোগ্য প্রার্থী বাছাইয়ে ব্যর্থ হলে বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল বাড়ার আশঙ্কাও অনেকের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তারা। তবে জেলায় এখনও বলবৎ আছে 144 ধারা। অবরোধ প্রত্যাহার করায় স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির জনজীবন। ধীরে ধীরে বাড়ছে পর্যটকদের আনাগোনা, সড়কে যানবাহনের চাপ বাড়ছে, পাশাপাশি দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। এর আগে যুগ্ম ছাত্র জনতা পোস্টের মাধ্যমে জানায়, প্রশাসন তাদের দেয়া 8 দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে। এর প্রেক্ষিতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ জানায় শহরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখনও 144 ধারা বলবৎ আছে। তবে যুগ্ম ছাত্র জনতা যেহেতু তাদের অবরোধ প্রত্যাহার করেছে, পরিস্থিতি বিবেচনায় দ্রুতই 144 ধারাও প্রত্যাহার করা হবে বলছে প্রশাসন। বিএনপিকে নানা চক্রান্তের মধ্য দিয়ে এগোতে হচ্ছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ সকল অশুভ ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্রের পাশাপাশি জাতীয়তাবাদ পুনঃপ্রতিষ্ঠা করবে। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের নবগঠিত কমিটির উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে এসব কথা বলেন তিনি। একটি নির্দিষ্ট দলের লোকজনকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে বলে এ সময় অভিযোগ করেন রিজভী আহমেদ। জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় এবং নির্বাচন কমিশনও যেখানে প্রস্তুতি নিচ্ছে, সে সময়ে নতুন ইস্যু তৈরি করে যারা বিভ্রান্তি তৈরি করতে চায় তারা জনগণের কাছে ধরা পড়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে, আমাদেরকে অনেক চক্রান্তের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্ধকারের গুহা থেকে একদলীয় দুঃশাসনের সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে বহুদলীয় গণতন্ত্রের মুক্ত বাতাস নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার পর রপ্তানি বাণিজ্যে বড় চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কায় বাংলাদেশ। প্রতিযোগী ভিয়েতনাম 40টির বেশি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করলেও বাংলাদেশের সঙ্গে চুক্তি নেই একটি দেশেরও। রপ্তানিকারক ও বিশ্লেষকরা বলছেন, ইউরোপ সহ অন্যান্য দেশের সঙ্গে এফটিএর ব্যাপারে সরকার অগ্রসর না হলে নিঃশেষের পথে হাঁটবে দেশের রপ্তানি। সেলিম মালিকের রিপোর্ট। জাতিসংঘের স্বল্পোন্নত দেশ বা এলডিসি ভুক্ত হওয়ায় ইউরোপ সহ বিশ্বের বেশিরভাগ দেশে শুল্ক ও কোটামুক্ত সুবিধায় রপ্তানির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী হওয়ার পাশাপাশি সব শর্ত পূরণ হওয়ায় আগামী 2026 সালের নভেম্বরে চূড়ান্তভাবে এ তালিকা থেকে বাংলাদেশ বের হয়ে যাবে। এলডিসি থেকে বের হয়ে যাওয়ার পর শুল্ক সুবিধা পাওয়া যাবে 2029 সাল পর্যন্ত। এদিকে প্রতিযোগী দেশগুলো প্রস্তুতি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করেছে। এর মধ্যে ভিয়েতনাম চুক্তি করেছে 40টির বেশি দেশের সঙ্গে, অথচ বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে। আমাদের দেশে আমলাতন্ত্র এটার ফেভারে নয়। আমদানি রপ্তানিতে যত লাইসেন্স, পারমিট, ট্যাক্স, টেরিফ, নন টেরিফ ব্যারিয়ার আছে, এগুলো সবগুলো তুলে দিতে হবে। এগুলো তুলে দেওয়ার প্রাইমারি সমস্যা হচ্ছে যে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ থাকে না। ভারতের নিষেধ ছিল, কারণ ভারতের ধারণা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলে বাংলাদেশের মার্কেটে বিদেশি জিনিস ডিউটি ফ্রি ঢুকবে এবং সেগুলি স্মাগল হয়ে ভারতের মার্কেটে ডিস্টার্ব ক্রিয়েট করবে। ব্যবসায়ীরা বলছেন, এখনও কোনো দেশের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া রপ্তানি বাণিজ্যের জন্য অশনির সংকেত। রপ্তানি বাণিজ্যে এটা একটা বড় বাধা সৃষ্টি হবে এই কারণে যে শুধুমাত্র যে আমার যদি ট্যাক্স দিয়ে ঢুকতে হইতো তাহলে আমি ঠিক আছে, আমাদের অ্যাপেল টু অ্যাপেল কম্পিটিশন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা দেখা দিবে যে আমার ট্যাক্স দিয়ে ঢুকতে হবে, কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী দেশের কোনো ট্যাক্স লাগবে না। মানে আমি একটা ডাবল বিপদের মধ্যে পড়ে গেলাম। জোরালো কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে ইউরোপ সহ অন্যান্য দেশের সঙ্গে এফটিএ করতে সরকারকে এগিয়ে আসার পরামর্শ বিশ্লেষকদের। জাপানের সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি আলোচনা চলছে, এটা যদি সফলভাবে আমরা তুলে আনতে পারি, যদি আমরা এফটিএটা এস্টাবলিশ করতে পারি, এটা একটা ভালো সিগন্যাল হিসেবে কাজ করবে এবং যেটা আমাদেরকে সাহায্য করবে অন্য দেশের আগ্রহটাকে বাড়াতে যে বাংলাদেশ এফটিএ করার জন্য প্রস্তুত। এছাড়া দেশের রপ্তানি খাতে বিদেশি বিনিয়োগ টানতে ব্যবসার পরিবেশ সহজ করার পাশাপাশি জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান বিশ্লেষক ও ব্যবসায়ীদের। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ভাষা সৈনিক আহমেদ রফিককে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। আহমেদ রফিকের মরদেহ শহীদ মিনারে নেয়ার আগে থেকেই সেখানে ভিড় করে সাধারণ মানুষ, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র চিন্তাবিদ আহমেদ রফিকের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই। দুপুর পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। পরে তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজে গবেষণার জন্য হস্তান্তর করা হবে। মৃত্যুর আগে আহমেদ রফিক তার মরদেহ দান করে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে যান। সবসময় চেয়েছেন, মানুষের ভালো চেয়েছেন, আমাদের খুব কাছের মানুষ ছিলেন উনি।
আমার ছোট চাচা আর কি, আমি ওনার বড় ভাইয়ের মেয়ে। উনি আমাদের পরিবারের একটা বিশাল মানে ছায়া হয়েছিলেন আর কি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতি রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি করে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। আর যারা এই পদ্ধতি নিয়ে কথা বলছে তারা গণতন্ত্র চায় না। নির্বাচন বিলম্বিত হলে পতিত ফ্যাসিস্টদের প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। আর রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ইফতেখার রেজার রিপোর্ট। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচন বিলম্বিত করার জন্য বা বানচাল করার জন্য পিআর পদ্ধতি ইস্যুটি তোলা হচ্ছে। পিআর মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস, এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে। যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে, জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে, তাদেরকে বলবো আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন। আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারবো না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়, অথবা আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক ফোকরের মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এদিকে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন ও ফাতেহা পাঠ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য মানুষ প্রস্তুত, তবে জনগণ আগের মতো আমি দামি আওয়ামী মডেলের নির্বাচন চায় না। জনগণ তো প্রস্তুত, জনগণ তো ভোট দিতে প্রস্তুত। তো সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। দুর্বৃত্তের যে শাসন করেছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের শাসন করেছিলেন, আরেকটি কোনো নতুন ফ্যাসিবাদের শাসন এদেশে মানুষ দেখতে চায় না। এই যে দীর্ঘ 16 বছর প্রকৃত ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, সেই নিশ্চয়তা বিধান করবে এবারে নির্বাচন কমিশন এবং ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দেশের জনগণ সকল অশুভ ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের পাশাপাশি জাতীয়তাবাদ পুনঃপ্রতিষ্ঠা করবে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দাই ও ওয়াইজ সম্মেলনে এ কথা জানান তিনি। জামায়াত আমির বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ, তবে স্বাধীনতার এত বছরেও মানবিক সমাজ গঠন হয়নি মন্তব্য করে এক্ষেত্রে জাতিকে পথ দেখাতে ওলামাদের আহ্বান জানান তিনি। ডাক্তার শফিক বলেন, একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে হাজারো মানুষ মিলে সে ক্ষতি করতে পারে না। আল্লাহ ভীরু মানুষ নেতৃত্বে আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যখন কোনো জাতি সংকটে পড়ে তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন। ওলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। ওলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন অক্ষ দেখতে চায়। ওলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। শেষবারের মতো সবার ভালোবাসায় সিক্ত হলেন ভাষা সংগ্রামী ও গবেষক আহমদুর রফিক। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাধারণের কাছে অসাধারণ শ্রদ্ধার মানুষ আহমদুর রফিক 96 বছর বয়সে চলে গেলেন, রেখে গেছেন বাংলা ভাষার প্রতি তার সংগ্রামের অবিস্মরণীয় স্মৃতিময় ডায়েরি। আহমদুর রফিকের শেষ বিদায়ের কথা জানাচ্ছেন সাদরিনা খন্দকার। আহমদ রফিক এক ভাষা সংগ্রামীর নাম। 96 বছরের দীর্ঘ জীবন শুধু সংখ্যায় নয়, ছিল কর্মের। তার হৃদয়ের স্পন্দন ছিল মাতৃভাষা বাংলা, যার জীবনের প্রতিটি উচ্চারণে ছিল ভাষার প্রতি ভালোবাসা আর দায়বোধ। এই কীর্তিমানের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের চারপাশ ভরে গিয়েছিল মানুষের ভালোবাসা, শোকে। এসেছিলেন ভক্ত অনুরাগী সহকর্মীরা। আর সকল কাজ শ্রদ্ধা নিবেদন করবে ওই রূপান্তরের কাজের সভাপতি কাজী ইকবাল হোসেন, এই যে তারা আছেন বাংলাদেশ লেখক শিবির প্রয়াণ,
সেটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই, এই জাতি স্বীকৃতি দেয় এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। আমাদের কোনো প্রাণিত করবেন সারা জাতি অনুপ্রাণিত করবেন। উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন যেন আমরা পালন করতে পারি, সেই স্বপ্ন নিয়ে আমরা যেন চলতে পারি আর কি, দেশের মানুষের জন্য, দেশের জন্য যে পথ উনি আমাদেরকে বলে গেছেন সেবারে। অন্যের প্রতি বিবেচনার জায়গা আমরা খুব শীঘ্রই এবং সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্যে দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। দলমত নির্বিশেষে তার প্রতি আমাদের শ্রদ্ধা জারি রাখতে হবে। আমরা চাই যে আহমদ রফিকের সৃষ্টিগুলো যেন অক্ষুণ্ণ থাকে। তার জীবনযাপন, তার সাংগঠনিক তৎপরতা এবং একটা বিশেষ নৈতিক দৃষ্টিভঙ্গি চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য তৎপরতা, এই ব্যাপারগুলো আসলে আমাদের সমাজের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে তাকে বহুদিন স্মরণীয় করে রাখবে। এই ভাষা সংগ্রামীর লেখা প্রথম প্রকাশিত হয় 1958 সালে শিল্প সংস্কৃতি জীবন, হয়ে ওঠে বাংলা ভাষা, সাহিত্য আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তার অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে করা হয় শোক র্যালি। ভাষা সংগ্রামী আহমদ রফিকের মরদেহ দেওয়া হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের অ্যানাটমি ডিপার্টমেন্টে মেডিকেল শিক্ষার্থীদের জন্য। 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্ম নিয়েছিলেন এক স্বপ্নবাজ তরুণ। নশ্বর পৃথিবী ছেড়ে পাড়ি জমালেন অনন্তের পথে 2রা অক্টোবর 2025 সালে। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক থেকে সম্প্রতি চাকরিচ্যুতরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সকালে চট্টগ্রামে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, ব্যাংক কর্তৃপক্ষ 27 সেপ্টেম্বর কিছু কর্মীর জন্য পরীক্ষার আয়োজন করে। বিষয়টি নিয়ে আদালতে রিট করা হলে হাইকোর্ট পরীক্ষা স্থগিত করে নিয়মিত প্রমোশন পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু হাইকোর্টের আদেশ অমান্য করে ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার তারিখ ঘোষণা এবং তাতে বাধ্যতামূলক অংশ নিতে নোটিশ দেয়। এই পরীক্ষা বর্জন করায় প্রায় 400 কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এর প্রতিবাদে ও 6 দফা দাবিতে 1.5 ঘণ্টা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে চাকরিচ্যুতরা। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের জন্য খাদ্য, ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর ইসরায়েলি সেনাদের আক্রমণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন করেন তারা, যেখানে শিক্ষকরা ছাড়াও শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীরা যোগ দিয়ে এই হামলার প্রতিবাদ জানায়। শিক্ষকরা বলেন, এই হামলার পর বিশ্ব বিবেক নিশ্চুপ আন্তর্জাতিক সংস্থাগুলো প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে পারছে না। গাজাকে ইসরায়েল মৃত্যু উপত্যকায় পরিণত করেছে বলে অভিযোগ করেন তারা। দেশের সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ার পাশাপাশি প্রয়োজনে রাস্তায় নামারও আহ্বান জানান তারা। শারদীয় দুর্গাপূজার টানা 6 দিনের ছুটি শেষে আজ থেকে বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ফলে দুই দেশের বন্দর এলাকায় ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। বন্দর কর্তৃপক্ষ বলছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত 28 সেপ্টেম্বর থেকে বেনাপোল স্থলবন্দর ও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়। ছুটি শেষে আজ থেকে পুনরায় বন্দরে পণ্যের আমদানি রপ্তানি চালু হয়েছে। সকাল থেকে দুই বন্দরের মধ্যে পণ্য বোঝাই ট্রাক আসা যাওয়া করছে, তবে ভারতের পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট রয়েছে। এদিকে দুর্গাপূজায় ভারত থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে কাঁচামরিচবাহী 3টি ট্রাক বন্দরে প্রবেশ করে, যাতে প্রায় 25 মেট্রিক টন মরিচ রয়েছে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েকদিনে আরও কাঁচামরিচ আমদানির কথা রয়েছে। এতে করে বাজারে কাঁচামরিচের চড়া দাম কমে ভোক্তাদের নাগালের মধ্যে আসবে। আমদানির খবর অনেকটাই স্বস্তি ফিরেছে কাঁচামরিচের বাজারে। এরই মধ্যে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা দরে।
সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামীম আনোয়ারের ওপর হামলা চালিয়েছে চাঁদাবাজরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। দুপুরে পৌর শহরের আরশিনগরে এই ঘটনা ঘটে। আহত শামীম জানান, সকালে পৌর শহরের টহল পরিচালনার সময় কয়েকজন যানবাহন থেকে টাকা তুলতে দেখেন। এ বিষয়ে তাদের কাছে টাকা তোলার কারণ জানতে চাইলে হঠাৎ ৩০ থেকে ৩৫ জন লোক হামলা চালায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পৌরসভার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার জানান ২৫ লাখ টাকায় তারা স্ট্যান্ডের ইজারা নিয়েছেন। জানান অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার প্রায় সময় ইজারার টাকা তুলতে বাধা দিতেন। মেঘনা নদীর ভাঙনে হুমকির মুখে পৌরসভার বিস্তীর্ণ এলাকা। ভাঙনে এরই মধ্যে রাইস মিল, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর সহ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও পৌরসভার একটি সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। ভৈরব থেকে মোস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট। হঠাৎ করে শান্ত মেঘনা অশান্ত হয়ে উঠেছে। ভাঙনে পৌরসভার বাগানবাড়ি এলাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা ২টি সার গুদাম সহ বসতঘর স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে নদী তীরবর্তী পদ্মা অয়েল কোম্পানির ভাসমান ডিপো, মেঘনা পেট্রোলিয়ামের ডিপো সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে জিওব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড, তবে এতে সন্তুষ্ট নন স্থানীয়রা। ১৯৮৮ সনের পর থেকে এই পর্যন্ত শহর রক্ষা বাঁধটি নির্মাণ করে নাই। আমাদের যমুনা অয়েল কোম্পানির পাইপলাইন তৎসংলগ্ন বাউন্ডারি ওয়াল একেবারে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সাথে আপনার সার গোডাউন এরও অনেকখানি জায়গা নদীগর্ভে চলে গেছে। দুটি প্রতিষ্ঠানের প্রায় ৩০ থেকে ৪০% জমি নদীগর্ভে চলে যায়। এতে আমাদের বিডিসি বাউন্ডারি এবং যমুনা অয়েল মিল কোম্পানি লিমিটেডের বাউন্ডারি রাস্তা সহ নদীগর্ভে চলে যায়। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে IWM এর কাছ থেকে। স্টাডি রেজাল্টটি পাওয়ার পরপরই খুব শীঘ্রই এই প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হলে সরকার সেটি গ্রহণ করে প্রকল্প অনুমোদনের মাধ্যমে ভৈরবের মেঘনা নদী বিধৌত যে অঞ্চলটি ভাঙন প্রবণ আছে সেখানে স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী প্রথমে ১৯৮৮ সালে মেঘনায় ভয়াবহ ভাঙন শুরু হয়। পরবর্তীতে ১৯৯০, ৯৪, ৯৮, ২০০২, ২৪ এবং সর্বশেষ ২০২৫ সালে পুনরায় মেঘনায় ভাঙন শুরু হয়েছে। হুমকির মুখে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই কালক্ষেপণ না করে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। NTV নিউজ ডেস্ক। শেষবারের মতো সবার ভালোবাসায় সিক্ত হলেন ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিক। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাধারণের কাছে অসাধারণ শ্রদ্ধার মানুষ আহমদ রফিক ৯৬ বছর বয়সে চলে গেলেন। রেখে গেছেন বাংলা ভাষার প্রতি তার সংগ্রামের অবিস্মরণীয় স্মৃতিময় ডায়েরি। আহমদ রফিকের শেষ বিদায়ের কথা জানাচ্ছেন সাদরিনা খন্দকার। আহমদ রফিক এক ভাষা সংগ্রামীর নাম। ৯৬ বছরের দীর্ঘ জীবন শুধু সংখ্যায় নয়, ছিল কর্মের। তার হৃদয়ের স্পন্দন ছিল মাতৃভাষা বাংলা, যার জীবনের প্রতিটি উচ্চারণে ছিল ভাষার প্রতি ভালোবাসা আর দায়বোধ। এই কীর্তিমানের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের চারপাশ ভরে গিয়েছিল মানুষের ভালোবাসা, শোকে। আয়ান হোসেন এই যে তারা আছেন বাংলাদেশ লেখক শিবির প্রয়াণ, সেটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই, এই জাতি স্বীকৃতি দেয় এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্য দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। এসেছিলেন ভক্ত, অনুরাগী, সহকর্মীরা। দলমত নির্বিশেষে তার প্রতি আমাদের শ্রদ্ধা জারি রাখতে হবে। আমরা চাই যে আহমদ রফিকের সৃষ্টিগুলো যেন অক্ষুণ্ণ থাকে। নৈতিক দৃষ্টিভঙ্গি চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য তৎপরতা,
এই ব্যাপারগুলো আসলে আমাদের সমাজের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে তাকে বহুদিন স্মরণীয় করে রাখবে। উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন যেন আমরা পালন করতে পারি, সেই স্বপ্ন নিয়ে আমরা যেন চলতে পারি আর কি দেশের মানুষের জন্য। এই ভাষা সংগ্রামীর লেখা প্রথম প্রকাশিত হয় 1958 সালে শিল্প সংস্কৃতি জীবন, হয়ে ওঠে বাংলা ভাষা সাহিত্য আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তার অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভাষা সংগ্রামী আহমদ রফিকের মরদেহ দেওয়া হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের অ্যানাটমি ডিপার্টমেন্টে মেডিকেল শিক্ষার্থীদের জন্য। শ্রদ্ধা নিবেদন শেষে করা হয় শোক র্যালি। 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্ম নিয়েছিলেন এক স্বপ্নবাজ তরুণ। নশ্বর পৃথিবী ছেড়ে পাড়ি জমালেন অনন্তের পথে 2রা অক্টোবর 2025 সালে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক থেকে সম্প্রতি চাকুরিচ্যুতরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকালে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, ব্যাংক কর্তৃপক্ষ 27 সেপ্টেম্বর কিছু কর্মীর জন্য পরীক্ষার আয়োজন করে। বিষয়টি নিয়ে আদালতে রিট করা হলে হাইকোর্ট পরীক্ষা স্থগিত করে নিয়মিত প্রমোশন পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু হাইকোর্টের আদেশ অমান্য করে ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার তারিখ ঘোষণা এবং তাতে বাধ্যতামূলক অংশ নিতে নোটিশ দেয়। এই পরীক্ষা বর্জন করায় প্রায় 400 কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এর প্রতিবাদে ও 6 দফা দাবিতে 2 ঘণ্টা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে চাকরিচ্যুতরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম. ফজলুল হক বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হেফাজতে ইসলাম। সকালে হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলাম আয়োজিত শানে রেসালত সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে একটি গোষ্ঠী বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ওপর 31 দফা কর্মশালায় তিনি এসব কথা বলেন। ওদিকে নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেওয়ায় তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। মোংলায় বিএনপির সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজা পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সুন্দরবন ইউনিয়নে বুরবুরিয়া এলাকায় সভায় প্রধান অতিথি ছিলেন মোংলা রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সীমান্ত হত্যা বন্ধ, মানব পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে মেহেরপুরে মুজিবনগরে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে মুজিবনগর বিওপির 105 নম্বর প্রধান পিলার সংলগ্ন বাংলাদেশ সীমান্তে এই বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান। অপরদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ এর 15 ব্যাটালিয়নের জেআরটি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুভাষ চন্দ্র গাগুয়ার। বৈঠকে সীমান্তে হত্যা, অস্ত্র ও মাদক চোরাচালান রোধ কার্যকরী ভূমিকা পালন একমত পোষণ করা হয়। ফরিদপুরের আলফাডাঙ্গায় মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির 4 নেতাকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, স্থানীয় বিএনপির 2 গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে একে অপরের ওপর হামলা চালায়। এ ঘটনায় বনি আমিন বিএনপির 6 নেতাকর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশপুর রহমান খোকন, উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্লা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী।
শারদীয় দুর্গোৎসব ও সরকারি ছুটির চতুর্থ দিনেও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। আগত পর্যটকরা সৈকতে জিরো পয়েন্টের বালুকা বেলায় উৎসবের আনন্দে মেতেছেন। কেউ উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটছেন, অনেকে সৈকতের পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। এছাড়া কাউয়ার চর, লাল কাঁকড়ার চর, চর গঙ্গামতি, ঝাউবাগান, শুটকিপল্লী, লেম্বুর বন এবং ৩ নদীর মোহনা সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। পর্যটকের ভিড়ে বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। সমুদ্রের ঢেউ, তারপরে প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগে। বিচ তো এটা দেখতে খারাপ না, এখানে দেখে সুন্দর সুন্দর সূর্যাস্ত দেখা যায়, সেটাই এখানে মেনলি দেখতে আসছি আর কি। তবে পরিবেশটা একটু ভালো হলে ভালো লাগতো আর কি। দেশ ও জাতির স্বার্থে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় খেলাফত মজলিস। সনদের আলোকে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচনও চায় দলটি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই কথা জানিয়েছে দলটি। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলটির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা হয়। সভায় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো অনিশ্চয়তা জাতি মেনে নেবে না। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড না করা ও জুলাই সনদের আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন খেলাফত মহাসচিব। এ সময় জুলাই সনদের দাবিতে ৩ দফা কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস। ৫ থেকে ৯ অক্টোবর গণসংযোগ, ২ ১০ অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল, ৩ ১২ অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে জম্মু ছাত্র জনতা। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এই তথ্য নিশ্চিত করে তারা। তবে জেলায় এখনও বলবৎ আছে ১৪৪ ধারা। খাগড়াছড়ি থেকে আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্ট। স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির জনজীবন, বাড়ছে পর্যটকদের আনাগোনা, সড়কে যানবাহনের চাপও বেড়েছে, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। এর আগে জম্মু ছাত্র জনতা ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, প্রশাসন তাদের দেওয়া ৮ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে, তাই অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এতদিন যে অবস্থা ছিল, আমরা ব্যবসায়ীরা খুবই ক্ষতিগ্রস্ত। এখন অবরোধ প্রত্যাহার করার কারণে পুরো খাগড়াছড়িতে স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে। আশা করি 144 যদি উদ্যোগ করে তাহলে ব্যবসা বাণিজ্য আরো একটু ডেভেলপ হবে আশা করি। পুলিশ জানায়, শহরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখনও ১৪৪ ধারা বলবৎ আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেও দাবি করা হয়। অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করার কারণে জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা শহরের সিঙ্গিনালা এলাকায় একটি ধর্ষণ অভিযোগকে কেন্দ্র করে ৩ পার্বত্য জেলায় অস্থিরতা শুরু হয়। পরে খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে গুইমারায় ৩ জন নিহত হন। এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের বাসে গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বিকেলে মিরপুরের কাফরুলের সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনায় জড়িত নেসার ও দীপু নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল হোতা পিন্টু এখনও পলাতক রয়েছে। যৌথ বাহিনী জানায়, গত ৬ মাস ধরে আলিফ পরিবহনের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল পিন্টু গ্রুপের নেসার সহ কয়েকজন সন্ত্রাসী। চাঁদা না পেয়ে সুযোগ বুঝে শুক্রবার ফাঁকা গুলি করে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা।